স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো জাতীয় নির্বাচনের ডাকসু প্রভাব নিয়ে। এ পর্বে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 2019 সালের ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। তবে তার আগে আমরা একটু জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের যেই মূল্যায়ন, যে তুলনা, সেটি আমরা দেখি। ডাকসুতে সর্বমোট ভোটার সংখ্যা 39,874 জন, যেখানে জাতীয় নির্বাচনে ভোটার 12,63,07,514 জন। ডাকসুতে ভোট কেন্দ্র মাত্র 8টি, আর জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র 45,098টি। ডাকসুতে পদ সংখ্যা মাত্র 28টি, আর জাতীয় নির্বাচনের আসন সংখ্যা 300টি। ডাকসু নির্বাচন হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আর জাতীয় নির্বাচন হয় সমগ্র বাংলাদেশে। রাশেদ খান, আপনি দেখলেন ডাকসু নির্বাচনের পরিধি আর জাতীয় নির্বাচনের পরিধি, দুটোর পরিধি যদি আমরা মূল্যায়ন করি তাহলে জাতীয় নির্বাচনের তুলনায় ডাকসু নির্বাচন খুবই ক্ষুদ্র একটি নির্বাচন। কিন্তু এরপরেও ডাকসু নিয়ে কেন এত আলোচনা এবং ডাকসু নিয়ে জাতীয় নির্বাচনের প্রভাবটাই আসলে কতটুকু? আপনি তো 2019 সালে ডাকসু নির্বাচন করেছিলেন জিএস পদে। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমরা ইতিহাসে যেটি সবসময় দেখি যে ডাকসুতে যারা ভালো করে সবসময় যে জাতীয় রাজনীতিতে তারা ভালো করবে, বিষয়টি আসলে এরকম না। ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এবং এটিকে কেন্দ্র করে কেন এত উত্তেজনা? সারা বাংলাদেশের মানুষ এদিকে তাকিয়ে থাকছে। আজকেও দেখেন যে নির্বাচন হচ্ছে, বিভিন্ন দলের কর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো হয়েছে, মানে একটা বিশাল উত্তেজনা। এখন একটা প্যানেল মনে করেন যে জিতলো আর একটা হারলো, সেক্ষেত্রে কি হবে? এই যে রাজনৈতিক দলের কর্মীরা, তাদের মধ্যে তো উত্তাপ ছড়াতে পারে, সংঘর্ষ বাড়তে পারে। আর সবথেকে বড় যে সংকট সেটি হলো যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের ছাত্র সংগঠন এইবার নির্বাচনের সুযোগ পায়নি। এই যে বিভিন্ন দলের কর্মীরা জড়ো হয়েছে, এর মধ্যে তো আওয়ামী লীগ ছাত্রলীগ জড়ো হয়ে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেজন্য আমাদের সকলের সতর্ক থাকা উচিত। এবং এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের হাইপ মিডিয়াতে তৈরি করা হচ্ছে এবং সারা দেশে তৈরি করা হচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটাকে এত বড় হিসেবে দেখানো কোনোভাবে উচিত না। আপনি যে পার্থক্য দেখালেন যে বাংলাদেশ একটি বিশাল দেশ, যেখানে এত ভোটার এবং মানে এত প্রার্থী, সেই তুলনায় এটা খুবই ক্ষুদ্র বা নগণ্য। তবে ডাকসুর বিশাল ইতিহাস রয়েছে। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কারণে এই ডাকসুকে মানুষ খুব গুরুত্ব দেয়। এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 28 বছর পরে, সেই নির্বাচনে আমাদের নুরুল হক নূর, তিনি ভিপি পদে নির্বাচন করেছিলেন এবং আমি জিএস পদে নির্বাচন করেছিলাম। আমাদের প্যানেল থেকে, কোটা সংস্কার আন্দোলনের প্যানেল, সেই প্যানেল থেকে আমরা ভিপি জিএস সহ আমরা কেন্দ্রীয় সংসদে 11টি পদে নির্বাচিত হয়েছিলাম। আমি নিজেও জিএস পদে নির্বাচিত হই, কিন্তু ওই সময় তো হাসিনার প্রশাসন আমাকে ঘোষণা করেনি। 18 সালের নির্বাচনে যেটি হয়েছিল, জাতীয় নির্বাচনে, যে বিএনপির মতন দল, তাদেরকে মাত্র 6টি আসনে বিজয়ী ঘোষণা করা হয়। ঠিক একইভাবে আমরা ব্যাপক জনপ্রিয় এবং শিক্ষার্থীদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ছিল, তারপরেও কিন্তু মাত্র 2টি পদ আমাদেরকে ঘোষণা করে, আর বাকিগুলো ছাত্রলীগ ছিনতাই করে। তবে এইবারের যে ডাকসু নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেটা আবার ভোট কারচুপি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন এবং শিক্ষকের সেটআপ যেভাবে চেঞ্জ হয়েছে, প্রশাসনিক সেটআপে যারা রয়েছে, আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনে শিক্ষকরা আসলে কোনো কারচুপি করবে বা কোনো প্যানেলের প্রার্থীরা আসলে কারচুপির সুযোগ পেয়েছে। অনেক অভিযোগ অনুযোগ থাকবে, এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবে, যেটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। তবে আমার কাছে মনে হয় অতীতের যে কোনো নির্বাচনের থেকে এইবারের ডাকসু নির্বাচন অনেক ভালো হয়েছে। জি, রাশেদ খান, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি একটু ডাকসুর এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি কি সেটা একটু দেখে আসতে চাই। আমাদের সহকর্মী সিফাত ছাড়িয়ার এবং নাজমুস সাকিব, তারা দুজনেই আছেন। নাজমুস সাকিব আছেন টিএসসিতে এই মুহূর্তে,
আর সিফাত শাহরিয়ার আছেন সিনেট ভবনে। প্রথমে একটু আমি সিফাতের কাছে যেতে চাই। সিফাত, ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন। আর আমরা তো এখানে আসলে জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব নিয়ে আলোচনা করছি, এই বিষয়ে আপনি একটু বলবেন যে আসলে সেখানে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে, প্রার্থীরা কি বলছেন এই মুহূর্তে, যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, বা ভোটারদের মধ্যে উত্তেজনা কতটুকু দেখতে পাচ্ছেন? ভোটারদের মধ্যে তো উত্তেজনা অনেক বেশি, সেটি আসলে আমরা আগে থেকে দেখছি। সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বাইরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে ভোটের দিন তো আরও বেশি। এবং কিছুক্ষণ আগে আপনারা আলোচনা করছিলেন, রাশেদ খান কথা বলছিলেন, সেটিও আমি শুনছিলাম যে এবং আমাদের ব্রিফিংগুলো দেখছি, ব্রিফিংও তারা বলছেন একে অপরের বিরুদ্ধে, যে বিশেষ করে বিএনপি জামাতের লোকজন দুই পক্ষকে আসলে অভিযোগ দিচ্ছিলেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক প্রবেশ মুখ রয়েছে সেখানে এসে অবস্থান নিয়েছে। শুধু ছাত্ররা না, এটির আসলে যে এই হাওয়াটা সেটি আসলে কোন পর্যন্ত ঝড় তোলে সেটিও কিন্তু এখন দেখার অপেক্ষায়। তবে এখনো ভোটের গণনা চলছে, ফলাফল ঘোষণা করা হয়নি। আপনারা যেহেতু এই জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করছেন, জাতীয় নির্বাচনের আগে এই যে ডাকসু নির্বাচন, একদিন পরে ডাকসু নির্বাচন হবে, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আসলে ওয়ার্ম আপ হিসেবে দেখানো হচ্ছে এবং দেখা যাচ্ছে। যেমন এখানে যেমন এখন নতুন যে প্রজন্ম বলা হচ্ছে 1/3 ভোটার 18 থেকে 33 বছর বয়সী, এবং এই 18 থেকে 33 বছর বয়সী যে ভোটাররা জাতীয় নির্বাচনে, তাদেরকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন থেকেও আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি আপনিও জানেন। এবং সেই ভোটাররাই আবার কিন্তু এই ডাকসু চাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভোটার। তো তাদের দিকে তারা যে পক্ষের দিকে কিংবা তারা যে তাদের ভাবনার যে প্রতিফলন হবে এই নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে, সেই প্রতিফলন কিন্তু অনেকেই মনে করছেন সেটি জাতীয় নির্বাচনে কিছুটা আঁচ পড়বে। বিশেষ করে তারা বলছেন যে এই ভোটারদের, বিশেষ করে যারা দোদুল্যমান অবস্থায় রয়েছে, অনেকেই কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা আসলে কোন দলকে ভোট দেবেন জাতীয় নির্বাচনে। এখন যে প্যানেল কিংবা ভিপি, জিএস, এজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে যেই দল সমর্থিত প্যানেল জিতবে কিংবা প্রার্থীরা জিতবে, সেটির একটা প্রভাব পড়বে সেসব দোদুল্যমান যে প্রার্থীরা রয়েছেন, যারা এখনো নিশ্চিত না কাকে ভোট দেবেন, তারা কিন্তু সেদিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছেন, এটি রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন। এবং যারা বিগত বছরে ডাকসু কিংবা চাকসু নির্বাচনে ভিপি পদে কিংবা জিএস, এজিএস হয়েছে, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে দলীয় যে ভোটার, অর্থাৎ দলের সমর্থক, যারা কঠোর সমর্থক, তারা তো রয়েছেনই, কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক ভোটার রয়েছেন যারা স্বাভাবিকভাবে সিফাত, আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই সিফাত, সেটি হচ্ছে ফলাফল ঘোষণার এখন পর্যন্ত কি আনুষ্ঠানিকতা শুরু হলো? আর ফলাফল তো প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করার কথা ছিল, সেটি এখনো দেখানো হচ্ছে না কেন? না, ফলাফল গণনা যেটি, অর্থাৎ ভোট গণনা যেটি, সেটি কিন্তু দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। সেটি কিন্তু প্রত্যেকটা যেই কেন্দ্র রয়েছে, কেন্দ্রের সামনেই ফলাফল ঘোষণার আগে যে প্রক্রিয়াগুলো, যে ভোট গণনা করা হচ্ছে, ভেতরে কি চলছে, কে প্রবেশ করছে, কে বের হচ্ছে, সেটি কিন্তু সিসিটিভির মাধ্যমে দেখানো হচ্ছে। এবং আমরা দেখছি 4টি সিসিটিভির যে ফুটেজ, সেটি কিন্তু এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। তবে ফলাফল ঘোষণা এখনো যেহেতু করা শুরু হয়নি, সেই সময় আসলে বোঝা যাবে যে মূলত তারা এলইডি স্ক্রিনে সে ফলাফলগুলোকে আসলে প্রকাশ করে কিনা। জি, ধন্যবাদ সিফাত শাহরিয়ার। আমি একটু নাজমুস সাকিবের কাছে যেতে চাই। নাজমুস সাকিব, আপনি টিএসসিতে আছেন, এই মুহূর্তে সেখানকার পরিবেশ, সার্বিক পরিবেশ সম্পর্কেও আমাদেরকে একটু বলবেন। পাশাপাশি ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, ভোট গণনার যে আনুষ্ঠানিকতা, সে বিষয়ে একটু জানাবেন। আনুষ্ঠানিকতা যেটা, সেটা কিন্তু এখনও আসলে শুরু হয়নি। তবে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু ঘুরেছি, বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কিংবা টিএসসি সহ যেই কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলো কিন্তু আজকে আমরা ঘুরেছি এবং সেখানে কিন্তু দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এবং
কে কত আসলে ভোট পেলেন সেগুলোই কিন্তু গণনা চলছে। তবে এর মধ্যে আমরা দেখেছি যে বিকেল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবেই কিন্তু যিনি ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী তিনি কিন্তু এসেছিলেন এবং তার পরপর ছাত্রদলের যিনি জিএস প্রার্থী হামিম তিনি কিন্তু এসেছেন এবং তারা এসে আসলে সাদিক কায়েম কিন্তু বলছিলেন যে যেভাবে আসলে গণনা চলছে কিংবা তার আগের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু তিনি আসলে করছিলেন। তবে তার পরপরই যিনি জিএস প্রার্থী ছাত্রদলে তিনি কিন্তু হামিম তিনি কিন্তু এসেছেন এবং বলছেন যে ঠিক এই সময়টা কেন আসলে অন্য প্রার্থীদের অ্যালাউ করা হচ্ছে এবং কেন আসলে তারা ভিতরে ঢুকছেন সেসব বিষয় কিন্তু আসলে জানতে চাচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে যেই কেন্দ্রগুলোতে আসলে ভোট গ্রহণ চলছে অধিকাংশ কেন্দ্রগুলোতেই আসলে বাইরে কিন্তু একটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে আসলে ভোটের যেই গণনা সেটা আসলে কতটা সুষ্ঠু হচ্ছে এবং সেগুলো কিন্তু বাইরে যে কেউ আসলে বসে দেখতে পাচ্ছেন। তবে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা আসলে প্রার্থীদের সমর্থক আছেন কিংবা ভোটার তারা কিন্তু কিছুটা আসলে সেটা খুবই সামান্য হট্টগোল ছিল। তবে একেবারেই বলা যায় যে সারাদিনের যেই নির্বাচনী চিত্র সেটা অনেকটাই আসলে আমরা শান্তিপূর্ণ দেখেছি। নাজমুল সাকিব, আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো এই যে টিএসসিও তো একটি ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে যদি ভোট গণনার ফলাফল প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় সেক্ষেত্রে কোন প্রার্থী কত দূর এগিয়ে আছেন বা পিছিয়ে আছেন এটি কি আপনার কাছে কোনো তথ্য আছে? বেলায়েত সেটা এখনো যদিও জানা যায়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত সব কেন্দ্র মিলিয়ে বলা যায় যে ৭৮% উপরে কিন্তু আসলে ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। এবং এর বাইরেও আসলে যে টিএসসি কেন্দ্র বলেন কিংবা অন্যান্য কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখেছি প্রায় ৭৫ থেকে ৮০% ভোট কিন্তু কাস্ট হয়েছে। অর্থাৎ বলাই যায় যে যেই ৭৮ বা ৮০-র মধ্যেই কিন্তু আসলে ভোট কাস্ট সব মিলিয়ে হয়েছে। এবং যেহেতু কিছুক্ষণ পরেই আসলে সিনেট ভবন থেকে জানানো হবে যে মোট আসলে ভোট কত কাস্ট হয়েছে এবং কে আসলে নির্বাচিত হলেন এবং হলগুলোতে কত ভোট আসলে পড়েছে সেই সব বিষয় হয়তো সেখানকার মাধ্যমে আসলে জানা যাবে। জি, ধন্যবাদ নাজমুল সাকিব। একই সঙ্গে সিফাত শাহরিয়ার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আলোচনায় ফিরতে চাই। রাশিদ খান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে 2019 সালে আপনারা যখন ডাকসু নির্বাচন করেছিলেন তখন 2018 নির্বাচন পরবর্তী সময়, আর এখন যখন ডাকসু নির্বাচন হচ্ছে তখন 2026 নির্বাচনের পূর্ববর্তী সময়, এই দুটি প্রেক্ষাপটকে আপনি কিভাবে পার্থক্য করবেন? আর যদি আমি গুণগত মানের কথা বলি, 2019-এর নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের গুণগত মানকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। দেখেন 2019 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কারচুপির সাথে নিজেরাই জড়িত ছিল এবং সেই সময়কার যিনি ভিসি ছিলেন তিনি তো মহাচোর ছিলেন, ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করেছেন, যিনি প্রক্টর ছিলেন এবং যারা বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ছিলেন, যারা বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ছিলেন, মোটামুটি যারা প্রভোস্ট ছিলেন তারা সবাই কিন্তু ছাত্রলীগকে জেতানোর জন্য কাজ করেছে। তবে এইবার কিন্তু সেটা নাই। অর্থাৎ এইবার হয়তো এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়নি বা এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত সাংবাদিকরাও দেখাতে পারেনি যে এই জায়গায় আসলে কারচুপি হয়েছে। হ্যাঁ, অভিযোগ কিছু আসতেছে, কিন্তু সেটা সরাসরি প্রার্থীরা জড়িত, সেটাই সরাসরি শিক্ষকরা জড়িত, এরকম কোনো অভিযোগ কিন্তু এবার আসে নাই। তার মানে 19 সালের নির্বাচন এবং এইবারের নির্বাচন এর মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আরেকটি বিষয় দেখেন, জাতীয় নির্বাচনে অবশ্যই এটার কিছুটা প্রভাব পড়ে, বিশেষ করে যেহেতু তরুণ প্রার্থী এবং তরুণ ভোটার থাকে, সেটা একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গ্রামগঞ্জের মানুষ অনেকটা অসচেতন। তারা কিন্তু যেটা হয় যে মাতুব্বার কোন দিকে, মেম্বার কোন দিকে, সে আমাদেরকে কি বলে, গ্রামে তো সালিশ বিচার এগুলো হয়, তো সেক্ষেত্রে তাদের উপরে অনেকটা আসলে ভোট নির্ভর করে। অনেকটা আমার কাছে মনে হয় যে গ্রামের মানুষ তার নিজের ভোটটা নিজের স্বাধীনভাবে দিতে পারে না বা ওই ধরনের বুঝও তাদের মধ্যে নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ঘটনা ঘটে। আজকে আমার এলাকার এক বড় ভাই, যিনি একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, নেতা ছিলেন, তো তার সাথে আমার একটা জায়গায় সাক্ষাৎ হয়। তিনি তার ছেলেকে ফোন দিলেন যে বাবা তুমি ভোট দিয়েছো? সে বলছে হ্যাঁ। বলছে কাকে দিয়েছে? বলছে এটা আমি বলতে পারবো না। দেখেন এই যে তরুণদের ভিতরে সচেতনতা, বাবা কিন্তু একসময় ছাত্রদলের নেতা ছিলেন, অথচ সন্তান সে বলছে না যে আমি কাকে ভোট দিয়েছি।
অর্থাৎ তরুণদের মধ্যে অনেক বেশি সচেতনতা বেড়েছে এবং এই কারণে এইবার তরুণরা যেদিকে যাবে সেই দল কিন্তু এগিয়ে থাকবে। এবারের ডাকসু নির্বাচন অবশ্যই একটা প্রভাব সৃষ্টি করবে। তবে তারপরে ওই যে বললাম, গ্রামের মানুষ অনেকটা অসচেতন, গ্রামের মানুষ আসলে অনেকটা বুঝে না বুঝে মাতব্বর মেম্বার চেয়ারম্যান যেদিকে বলে সেদিকে ভোট দেয়। এই জন্য আমরা অতীতে যেটা দেখেছি যে ডাকসু নির্বাচনে যে দলের প্যানেল ভালো করেছে, জাতীয় নির্বাচনে আবার তারা যে সবসময় ভালো করেছে এটি কিন্তু হয়নি। সুতরাং এই ডাকসুতে কেউ জিতলে সেই যে আগামীতে ক্ষমতায় যাবে তার দলই সেটি নাও হতে পারে। রাশিদ খান, আপনি যখন ডাকসু নির্বাচন করেছিলেন, আপনার সঙ্গে নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়েছিল। আপনারা দুজনই জাতীয় রাজনীতিতে এসে যুক্ত হয়েছেন এবং একটি দলের প্রধান এবং তারপরেই আপনার অবস্থান হয়েছে। আমরা অতীতেও দেখেছি যে ডাকসু নির্বাচনের ভিপিজিএসরা রাজনীতিতে অনেক বড় নেতা হয়ে গেছে। বিশেষ করে আমানুল্লাহ আমান, তিনি মন্ত্রী হয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তিনি মন্ত্রী হয়েছেন। একই সঙ্গে যদি দেখি স্বাধীনতার আগেও গোলাম আজম, তিনিও কিন্তু একটি দলের শীর্ষ নেতৃত্বে এসেছেন, তিনি ডাকসুর জিএস ছিলেন। আর সব মিলে যদি আমরা বলি যে এখন যারা আছে, যারা প্রার্থী, তাদের মধ্যে যে জিতুক বা হারুক, তারাও হয়তো জাতীয় রাজনীতিতে কোনো না কোনো অবস্থান করে নেবে, কিন্তু এই রাজনীতিতে তাদের অবস্থান হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে লাভটা কোথায় হবে? দেখেন, সবসময় যে যারা ডাকসুর ভিপি ছিল, জিএস ছিল, খুব ভালো করেছে এরকম না। যারা নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনে জিততে পারেনি, তারাও কিন্তু মন্ত্রী মিনিস্টার হয়েছে। যেমন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে কিন্তু আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, যদিও তাদের পতন হয়েছে, ওবায়দুল কাদের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনবার অংশ নিয়ে। হ্যাঁ, সেই ওবায়দুল কাদের পরবর্তীতে একটি দলের সাধারণ সম্পাদক হয়, মন্ত্রী হয়, একটি বড় দলের আপনার প্রভাবশালী নেতা হয়। কিন্তু মাহমুদুর রহমান মান্না ভাই আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন, যে কারণে তিনি এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটায় যেতে পারেননি। আমি মান্না ভাইকে ছোট করছি না, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এবং এটা আমি মান্না ভাইয়ের কাছ থেকে শুনেছি যে সে তো আমার সাথে ইলেকশন করেছে। আবার মুজাহিদুল ইসলাম সেলিম, তিনিও ভিপি ছিলেন, তিনিও তো সেইভাবে মন্ত্রী। হ্যাঁ, সেটাই বলতেছি যে সেলিম ভাইও তো আসলে হইতে পারেননি। তো এরকম অনেকে আছেন, হতে পেরেছেন, কেউ কেউ পারেননি। তবে এইটা আসলে বড় বিষয় না। কেউ ডাকসুতে বড় নেতা হলেই সে যে পরবর্তীতে অনেক বড় নেতা হবে এরকম না। কেউ তো পরবর্তীতে প্র্যাকটিস করে, চর্চা করে তার নিজের যোগ্যতায় আরও অনেক বড় হতে পারেন। মনে করেন যে কেউ ডাকসুতে ভিপিজিএস হতে পারলো না, কিন্তু একটা ভালো ফলাফল করলো বা মানুষের কাছে তার একটা অবস্থান তৈরি হলো। এখন তিনি যদি এই জেদ যে আমি জিততে পারি না, আমাকে ভবিষ্যতে জিততে হবে, তাহলে তিনি তো ভবিষ্যতে ভালো করতে পারেন। যেমন আমার নিজের কথা যদি বলি, যে আমি ডাকসুতে জেতার পরেও কিন্তু আমাকে ঘোষণা করা হয়নি। এখন আমি যদি এই হতাশায় আমি রাজনীতি করা বন্ধ করে দিতাম, তাহলে আজকে তো এই যে মানুষ আমাকে ভালোবাসে, চিনে, জানে, এটা তো হতো না। আমি যদি ধারাবাহিক সংগ্রাম করতে থাকি, তাহলে একটা সময় তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারেন। সুতরাং ডাকসুই আসলে সব কিছুর শেষ বলে আমার কাছে মনে হয় না। যারা এই নির্বাচনে জিতবে অবশ্যই তাদের জন্য শুভকামনা। যারা হেরে যাবে আমি তাদেরকে বলবো যে এরা হেরে যায়নি, এরা হয়তো সেকেন্ড পজিশন হোল্ড করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু হতে পারে, মন্ত্রী মিনিস্টার হতে পারে, এমনকি এরাই প্রধানমন্ত্রী হতে পারে, এটিও তো হতে পারে। না, আমি তো আপনাকে প্রশ্নটি সেখানে করেছিলাম যে এরা হয়তো জাতীয় রাজনীতিতে কেউ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কেউ হয়ে উঠবে না, কেউ মন্ত্রী হবে, কেউ হবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি আসলে এই যে স্বাধীনতার পর থেকে এতবার ডাকসু নির্বাচন হলো, স্বাধীনতার আগেও ডাকসু নির্বাচন হয়েছে, এই সময়টাতে যারা ভিপি হিসাবে নির্বাচিত হয়েছে, জিএস হয়েছে, ছাত্র সংসদের যারা বড় বড় পদগুলোতে এসেছে, তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কোনো পরিবর্তন আসলে এসেছে? দেখেন, অনেকগুলো ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্ট রুম কিন্তু অতীতে বন্ধ হয়নি। এমনকি যারা ভিপি, জিএস বা অন্য পদে এসেছেন, তারাও কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে যে অর্থে আসলে কাজ করা দরকার ছিল, গণরুম বন্ধ করে দেওয়া, গেস্ট রুম বন্ধ করে দেওয়া। দেখেন, এই যে আমাদের শিক্ষক নিয়োগ হয় কোন প্রক্রিয়ায়, একই সাথে বিভিন্ন আপনার প্রশাসনিক যে নিয়োগগুলো হয় কোন প্রক্রিয়ায়, এগুলোর কিন্তু বন্ধ হয়নি। এগুলোর বন্ধ কখন হলো? যখন একটি গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে। এখন দেখেন আপনি হলগুলোতে কোনো ছাত্র সংগঠনের দৌরাত্ম্য নাই, গণরুম নাই, গেস্ট রুম নাই, কেউ খায় না, কেউ কারোর উপর কোনো ধরনের ওই নির্যাতন করতে পারে না, র্যাগিং নাই। অর্থাৎ ডাকসুর মাধ্যমে সব পরিবর্তন হবে এইটা আমি বিশ্বাস করি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে গণ অভ্যুত্থানের মাধ্যমেই পরিবর্তন হয়েছে নাকি আবরার ফাহাদের জীবনের বিনিময়ে পরিবর্তনটা আসলে শুরু হয়েছিল? না, আবরার ফাহাদের জীবনের বিনিময়ে হয়তো আমরা প্রতিবাদ করা শুরু করেছি। গণরুম ছিল, গেস্ট রুম ছিল, অনেক কিছু ছিল, নির্যাতন নিপীড়ন সবই ছিল। মূলত গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তনটা শুরু হয়েছে। তবে
অবশ্যই যে গণ অভ্যুত্থান সৃষ্টি হলো এর পিছনে আবরার ফাহাদের যে চেতনা সেটা অনেক কাজ করেছে। আপনি আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন, আমরা আরও আলোচনা করব ডাকসু নির্বাচনে, জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX ভোটের ট্রেনের এই পর্যায়ে আমরা যেহেতু কথা বলছিলাম জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব নিয়ে, এই বিষয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছেন, প্রান্তিক মানুষেরা কি ভাবছেন, আমরা সেটাও একটু দেখে নিতে চাই। বগুড়া থেকে আমাদের সহকর্মী রাজীব সেলিম কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। বগুড়া থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি রাজীব সেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পর আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি। ঢাবি শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে আজকে ডাকসু নির্বাচনে ভোট প্রদান করলো, এতে এই পুরো বাংলাদেশের জনগণ একটি মেসেজ পেল যে আগামী জাতীয় যে নির্বাচন হবে এই সরকারের অধীনে, ইন্টারিম গভর্নমেন্টের অধীনে, আমরা আশা ব্যক্ত করছি এরকম শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমেই আগামী সংসদে আমরা আমাদের প্রতিনিধি পাঠাবো। বিগত সময়গুলোতে আমাদের সাধারণ শিক্ষার্থী সহ যারা তরুণ ভোটার আছে তারা কিন্তু এভাবে উৎসুকমুখর পরিবেশে ভোট দিতে পারে না। তো আমরা চাই আগামী জাতীয় যে নির্বাচনটা হবে, আমাদের সাধারণ শিক্ষার্থী সহ তরুণ যে ভোটাররা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা এভাবে ভোট সেন্টারে গিয়ে আমরা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি। ডাকসু নির্বাচন হচ্ছে যে নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো নিজ নিজ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটাই সারা বাংলাদেশের মানুষের এবং ছাত্রছাত্রীদের প্রত্যাশা ছিল। এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের জনগণ যারা ভোট দিতে পারেনি, তো তারা ভোট দেওয়ার জন্য এরকম মুখিয়ে আছে। আশা করছি জাতীয় সংসদ নির্বাচনে এরকম উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, আমরা এটা আশা করছি। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনও যাতে এভাবে সুস্থভাবে হয়, সবাই যাতে ভালোভাবে নিজের দায়িত্বভাবে ভোট দিতে পারে, আমরা এটাই চাই। স্থানীয় সরকার চাই আমরা। জাতীয় নির্বাচনে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ভোটাররা ডাকসুর নির্বাচন দেখে আশার আলো দেখছেন। নিরপেক্ষ নির্দলীয় ভোটের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা সবার। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আবারও ডাকসু নির্বাচনের প্রসঙ্গে যেতে চাই, শুনতে চাই ডাকসুর এই মুহূর্তে ডাকসুর ফলাফলের কি অবস্থা। চলে যাব টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন আমাদের সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা এই মুহূর্তে ভোটের ট্রেনে আছি, ভোটের ট্রেনের সঙ্গে আমরা যদি বলি যে ডাকসুর যে ফলাফলের বিষয়টি এখন কত দূর পর্যন্ত এগোলো, বা আপনার হাতে কোনো ফলাফল আছে কিনা? হ্যাঁ, আপনার ভোটের ট্রেন কতদূর আগালো, কিন্তু ডাকসুর কিন্তু ফলাফল ঘোষণার, অর্থাৎ ডাকসুর যে কাঙ্ক্ষিত যে ডাকসু সেটির কিন্তু এক ধরনের শেষ হয়ে গেল। তবে এই টিএসসির এই কেন্দ্র একটা নানা নাটকীয়তার পর এই কিছুক্ষণ আগে এই কেন্দ্রে আমরা দেখছি যে ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে, এবং যেটি আমরা দেখছি যে শুরুতেই হল সংসদের ব্যালট যে পেপারগুলো সেগুলো সারিবদ্ধ করা হচ্ছে, এবং সেগুলো সন্নিবেশ করে এগুলো কিন্তু ওএমআর মেশিনে দেওয়া হবে। এবং যেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে এই ডাকসু নির্বাচন কমিশন বলেছিল যে এই কার্যক্রমগুলো সরাসরি প্রদর্শন করা হবে, আমরা দেখছি যে সেটা কিন্তু করা হচ্ছে। নাটকীয়তার কথা এই জন্য বললাম যে এই টিএসসি কেন্দ্রে যে রোকেয়া হল, এই রোকেয়া হলের শিক্ষার্থীরা, ছাত্রীরা এখানে ভোট দিয়েছেন, কিন্তু আমরা দিনভর এখানে উৎসব দেখেছি, কিন্তু এই ভোট গ্রহণের পর এক ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই টিএসসি কেন্দ্র। এবং যেটি আমরা দেখছি ভোট গ্রহণের যখন শেষ হয়ে গেছে তখন এখানে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আব্দুল ইসলাম আবিদ, তিনি এখানে এসে বিক্ষোভ করেছেন একদম এই টিএসসির গেটে ঢুকে, যেটি ক্যাফেটেরিয়াতে ঢোকার গেট, সেখানে তার আগে সেখানে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা। এবং তাদের সকলেরই একটা দাবি ছিল যে সবার সম্মুখে এই ভোট গ্রহণ যাতে অনুষ্ঠিত হয়, যেটি এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা, ওনার সঙ্গে আমার কয়েকবারই কথা হয়েছে, গণমাধ্যমের সঙ্গেও উনি অনেকবার কথা বলেছেন। তো অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা যেটি বলেছেন যে এই কেন্দ্রটি দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র পুরো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি কেন্দ্র রয়েছে সংখ্যার দিক থেকে এখানে দ্বিতীয় সর্বোচ্চ ভোটার সংখ্যা এখানে, যেই কারণে এইগুলো যেহেতু অনেকগুলো পদ এবং যেটি উনি বলছিল যে অন্তত 5 ভাগে ভাগ করতে হবে ওএমআর শিটে দেবার আগে, তো এই কাজগুলো করতে একটু সময়ের প্রয়োজন। কিন্তু এর মধ্যে যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা এসে বিভিন্ন ধরনের বিক্ষোভ, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করছিল, এর জন্য আরও আসলে কিছুটা দেরি হচ্ছে, সেটি কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন। যেটি এখন করা হবে, আমরা দেখছি যে এগুলো এখন সন্নিবেশ করা হচ্ছে এবং এগুলো কিন্তু ওএমআর শিটে দেওয়া হবে এবং এরপর আবার ম্যানুয়ালিও কিন্তু এইগুলো গোনা হবে এবং এরপর কাঙ্ক্ষিত এই ডাকসুর এই রোকেয়া হলের ছাত্রীরা কাকে নেতা মানলেন সেটি কিন্তু নিশ্চিত হবে। দিনভর শিক্ষার্থীরা এখানে যারা ছিলেন খুবই উৎসব মুখর পরিবেশেই তারা দিয়েছেন। মেয়েরা ঈদের মতো করে প্রস্তুতি নিয়ে এসেছেন, সেজেগুজে এসেছিলেন, তারা খুবই আনন্দ করেছেন এই ভোট নিয়ে। কিন্তু দুপুর গড়ানোর পর থেকে নানান অভিযোগ আপত্তি যখন আসতে থাকে এবং এই ডাকসু ঘিরে যখন এক ধরনের ভিড় জটলা হতে থাকে, তখন কিন্তু এই শিক্ষার্থীদের এই আনাগোনা এখানে অবস্থান করাটা কিন্তু কমে যায়। সবশেষে একটু বলতে চাই যে এখানে সবশেষে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আবু বকর মজুমদার, আব্দুল কাদের, আশরাফা খাতুন তারা এখানে বক্তব্য রাখলেন। তারা এই নির্বাচনটিতে যে পক্ষপাত হয়েছে এই অভিযোগ করেছেন। যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং পরবর্তীতে এই বাকছাস নেতা এবং এজিএস প্রার্থী আশরাফা খাতুন উনি বলেছেন যে এই ধরনের পক্ষপাত করে ডাকসুকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের যে আরেকজন প্রার্থী তিনি বলছেন বহিরাগতরা এখানে ঢোকার চেষ্টা করছেন। উনি দলগুলোকে সতর্ক করেছেন বহিরাগত কেউ যদি ডাকসুতে ঢুকতে চায় তাহলে শিক্ষার্থীদের নিয়ে তাদের দল সহ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এই ধরনের কথাবার্তা এখন এখানে নেতারা বলছেন। তো বেলাতেই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আজহার লিমন, আপনি থাকুন সেখানে, আমরা আবারও হয়তো আপনার সঙ্গে যুক্ত হব সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। আমি আবারও একটু আলোচনায় ফিরছি রাশেদ খানের সঙ্গে। রাশেদ খান, দেখলেন প্রান্তিক মানুষ কথা বলছে, আমরা পরিবেশও দেখানোর চেষ্টা করলাম ডাকসুতে এই মুহূর্তে কী চলছে, ফলাফল ঘোষণার বিষয়টি সর্বশেষ আলোচনায় ফিরতে চাই। সেটি হচ্ছে যে যেটি আজকে সারাদিন ধরে দেখলেন যে আমরা দেখেছি একটি ব্যালটের মধ্যে আগে থেকেই ক্রস দেওয়া ছিল, আবার এটি 2টি জায়গায় ঘটেছে, ছাত্র দলের ক্ষেত্রেও ঘটেছে, শিবিরের ক্ষেত্রেও ঘটেছে। দুই দলকে পাল্টাপাল্টি অভিযোগ করছে। তো এইটাকে আসলে এই ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর এই যে পাল্টাপাল্টি অভিযোগগুলা জাতীয় নির্বাচনেও কি এই ধরনের পরিবেশই তৈরি হবে? দেখেন 19 সালের ডাকসু নির্বাচনে রোকেয়া হলে জালিয়াতি হয়েছিল এবং সেটা আমরা অন ক্যামেরায় অর্থাৎ সাংবাদিকদের সামনে সেটা আমরা ধরি, বক্স ভর্তি করে রাখা হয়েছিল, সেটা কিন্তু আমরা নিজেরা ভাঙি। আমি সেখানে উপস্থিত ছিলেন আপনি, তাহলে দেখেছেন যে এইটা জালিয়াতি আসলে কিভাবে মানুষের সামনে আনতে হয়। এখন আপনি যদি একটি কাগজ সামনে এনে ধরেন আর বলেন যে এই যে এটা ফিল আপ করে রাখা হয়েছে, সেটা তো বিশ্বাসযোগ্য না। আপনাকে সাংবাদিকদের সামনে এটা আনতে হবে যে এইখানে কারচুপি হয়েছে, আপনার হাতে থাকবে না, এটা অন্য কারোর হাতে থাকবে। অর্থাৎ কারচুপি যে আসলে হয়েছে সেটার প্রমাণ এইভাবে দেখাতে হয়, যেটা আমরা 19 সালে দেখিয়েছি। এছাড়া কুয়েত মৈত্রী হলে আপনি নিশ্চয়ই ছিলেন, সেখানেও কিন্তু নারীরা, শিক্ষার্থীরা একযোগে কিন্তু আগে থেকে সিল মারা সেই পেপার উদ্ধার করেছিল। তার মানে এইবার কিন্তু আর এটা আমরা দেখছি না। এবার যে অভিযোগ অনুযোগ আসছে, এখন হয়তো একজন প্রার্থীর হাতে আরেকজন ধরিয়ে দিয়েছে যে এই যে দেখেন এটা আমরা পেয়েছি। এইটা আপনি কতটুকু বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা তদন্ত হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় চাইলে একটি কমিশন গঠন করতে পারে, তদন্ত কমিশন, তারা তদন্ত করবে এবং তার প্রেক্ষিতে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত আসলে এই অভিযোগগুলো রিলায়েবল মনে হচ্ছে না। এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিবে, এইটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, ডাকসু নির্বাচনের বাস্তবতা। তবে অভিযোগ কতটুকু সত্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে সময় অভিযোগ দিয়েছি, যেমন দেখেন 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়, একমাত্র প্রার্থী হিসেবে আমি কিন্তু তারপরে অভিযোগ দিই এবং আমার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে তারা কিন্তু আমাকে সমাধান দেয়নি। এরপরে যখন গণ অভ্যুত্থান হয়েছে, আমি গণ অভ্যুত্থানের পরে আবারও অভিযোগ দিই, কারণ আমার কিন্তু অভিযোগ দেওয়া ছিল, যে কারণে ওই লেগাসিতে আমি কিন্তু আবার অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। এমনকি তারা খুঁজে পেয়েছে যে গোলাম রাব্বানী, যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আসলে প্রার্থী হয়েছিলেন, তার প্রার্থী হওয়ার যোগ্যতাই ছিল না, তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন। এখন একজন প্রার্থী যদি অবৈধভাবে ভর্তি হয়, সেক্ষেত্রে তিনি তো আসলে কোনোভাবেই সেই নির্বাচনের ফলাফল তার পক্ষে যায় না। অর্থাৎ এই যে কারচুপিগুলো হয়েছিল, সেটা কিন্তু আমি দীর্ঘ সময় ধরে আমি কিন্তু
সেটা তদন্ত আমি নিজেও করেছি, বের করেছি কোথায় কি হয়েছে, আমি লেগেছিলাম। অর্থাৎ এই নির্বাচনে যদি এই ধরনের কারচুপি হয়ে থাকে সেটার তদন্ত হবে। রোকেয়া হলে তো নূরের উপরও হামলার ঘটনা ঘটেছে। আমি যখন তার উপর হামলার ঘটনা ঘটে আমি ঠিক সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, অন্য একটি টেলিভিশনে আমি তখন কাজ করছিলাম। তো এবার তো এই ধরনের কোনো প্রার্থীর উপরে হামলা বা এই ধরনের কোনো ঘটনা সে অর্থে ঘটেনি আসলে। আমি তো আপনাকে সেটাই বললাম যে এইবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে সব থেকে সেরা নির্বাচন। তারপরে অভিযোগ অনুযোগ খুব স্বাভাবিক। এখন একটা অভিযোগ যে একজন প্রার্থীকে ঢুকতে দিয়েছে আর একজনকে ঢুকতে দেয়নি, এটা খুব বড় ধরনের অভিযোগ বলে আমার কাছে মনে হয় না। হয়তো যেটি হয়েছে যে আমি সকালে দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী মূলত তিনি একটা হলে ঢুকেছেন ভোট কেন্দ্রে, এবং পরবর্তীতে ছড়িয়ে পড়ল যে আবিদ তিনি আসলে আপনার নির্বাচনের যে আচরণবিধি সেটা লঙ্ঘন করেছেন। এরপরে তিনি প্রেস ব্রিফিং করে বললেন যে আমি তো রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে গিয়েছি। আপনি খেয়াল করবেন যে প্রথম আলো তাদের নিউজটা কিন্তু পরবর্তীতে সংশোধনী দিয়েছে, তার মানে এই অভিযোগটা সঠিক না। কিন্তু সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এটা ব্যাপকভাবে ছড়ালো। এরপর আমরা দেখলাম যে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, যিনিও ভিপি ক্যান্ডিডেট, তিনি অভিযোগ করলেন যে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত ওই যে আবিদকে কেন্দ্র করে যে ধরনের একটি মেসেজ সারা দেশে ছড়িয়ে পড়লো, বিতর্ক ছড়িয়ে পড়লো, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করলো যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সুতরাং আমরা আর কাউকে ঢুকতে দিব না। এখন স্বাভাবিকভাবে বিনিয়ামিন মোল্লা অভিযোগ করবে এবং অন্য প্রার্থীরা অভিযোগ করছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও শোনা যাচ্ছে যে এজেন্টকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। তো যাই হোক, যতটুকু অভিযোগ আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে এই অভিযোগের অবশ্যই একটা সমাধান করা এবং প্রমাণ করা যে এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি। আর এই ডাকসু নির্বাচন তো এইবারই শেষ না, আগামীতে হবে। এইবার যারা ভালো করবেন না তারা আগামীতে ভালো করবেন। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক বাড়ান। আপনাকে ভোট দিবে কারা? শিক্ষার্থীরা। আমি মনে করি গণ অভ্যুত্থানের পরে এই ডাকসু নির্বাচন বলেন, ছাত্র সংসদ নির্বাচন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আগামীতে হবে, সেই নির্বাচনগুলো ধারাবাহিকতা দরকার। অন্যথায় আমরা দেখেছি যে পেশি শক্তির রাজনীতি, যে ধরনের দখলদারিত্বের রাজনীতি, মূল দল প্রোগ্রাম করবে, সেখানে আপনার ছাত্র সংগঠন হলগুলো থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের হলগুলো থেকে নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ছাত্রলীগ জোরপূর্বক শেখ হাসিনা যখন বাংলা একাডেমিতে আসতো, যখন আপনার উদ্যানে প্রোগ্রাম হতো, আসতো, আমাদেরকে জোরপূর্বক নিয়ে যেত। এমনকি আমাদের আপনাকেও যেতে হয়েছে? হ্যাঁ, যেতে হয়েছে, সবাইকে যেতে হয়েছে। আপনি দেখাতে পারবেন না যে হলে থেকেছে কিন্তু ছাত্রলীগের প্রোগ্রামে, আওয়ামী লীগের প্রোগ্রামে যায়নি, একজন শিক্ষার্থীকে আপনি দেখাতে পারবেন না। তো সেই কালচার তো পরিবর্তন এসেছে। আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আলোচনা আমরা করছি, জাতীয় নির্বাচনের ডাকসুর প্রভাব নিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একটি নির্বাচন হচ্ছে, সেখানে সবাই ভোটাররা শিক্ষিত, যারা নির্বাচন পরিচালনা করছেন তারা শিক্ষিত। সেখানেই আমরা আপনার ভাষায় যেটি আপনি বলছিলেন যে সবচেয়ে ভালো একটি নির্বাচনের পরও এত অভিযোগ, এত কাদা ছড়াছড়ি, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে তো নানান শ্রেণী পেশার মানুষ ভোট দেবেন, নানান শ্রেণী পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। সেই নির্বাচনে তাহলে আমরা কি প্রত্যাশা করতে পারি? দেখেন, ডাকসু নির্বাচন যেভাবে হলো, যে পরিবেশ, এই পরিবেশে যদি আসলে জাতীয় নির্বাচনটা হয় সেটা ভালো। অভ্যুত্থানের পরে তো সব পরিবর্তন হয়ে যায়নি, মানুষের মানসিকতার সব পরিবর্তন হয়নি। ডাকসু নির্বাচন যদি আপনি 19 সালের কথা চিন্তা করেন, সেই সময় নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে, ছিনতাই হয়েছে, ব্যালট পেপার, নানান ধরনের অভিযোগ অনুযোগ। আমি তো মনে করছিলাম যে এইবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হয় কিনা। দেখেন, আমি যেটি এই মুহূর্তে দেখলাম যে এক পাশে ছাত্র শিবির প্রেস ব্রিফিং করছে, অন্য পাশে ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে, সংঘর্ষে জড়ায়নি। অর্থাৎ আপনি প্রতিবাদ জানান, আপনি কথা বলুন, মন খুলে প্রতিবাদ করুন, কিন্তু এই হাতে লাঠি নেওয়া যাবে না, মারামারি সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে না। ঠিক জাতীয় নির্বাচনেও যদি এই ধরনের ঘটনা ঘটে যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে কিন্তু সংঘর্ষে জড়াচ্ছে না, ভোট কেন্দ্র দখল করছে না, তাহলে একটি ভালো মানের নির্বাচন হবে। এবং আমি প্রত্যাশা করি, নিশ্চয়ই আমরা এমন কিছু প্রত্যাশা করি। রাশেদ খান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্বের শুরুতে আমরা একটু দেখে নিতে চাই আজকের রাজনীতির মাঠ থেকে কি ধরনের বক্তব্য এসেছে। আজকে ডাকসু নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা, ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেছেন, একই সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখে নিতে চাই তাদের বক্তব্যগুলো।
যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটার একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা ৯-৬ করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত করি। এই পর্বে আমরা একটু আলোচনা করতে চাই তৃণমূলে গিয়ে, তৃণমূলের আলোচনা আমরা শুনতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী কাজী মাহফুজ। কাজী মাহফুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আপনার সঙ্গে নিশ্চয়ই একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন রাজনীতি বিভাগের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আরও তৃণমূলের কয়েকজন মানুষ আছেন। আপনি জানেন যে আজকে ডাকসু নির্বাচন চলছে। ডাকসু নির্বাচন নিয়ে নানান আলোচনা, আমরা আলোচনা করছিলাম এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলবে, সেখানকার মানুষের ভাবনাটা আপনি যদি আমাদেরকে একটু জানান এবং তাদের সঙ্গে কথা বলে আমরা একটু জানতে চাই তারা আসলে কী ভাবছেন। ধন্যবাদ বেলায়েত। একই সাথে টেলিভিশনের স্ক্রিনে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা দেখেছি দীর্ঘ 6 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নির্বাচন, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ভোট গণনা চলছে, হয়তো কিছুক্ষণ পরে আমরা তার ফলাফল পেয়ে যাব। তবে আমরা দেখেছি এবার ডাকসুর যে নির্বাচন, যেখানে কোনো ধরনের আমরা সংঘাত দেখিনি এবং সুষ্ঠু, সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। এই ডাকসুর নির্বাচন আগামী জাতীয় নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে 26 সালে, সেই নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্কাস আহমদ, একই সাথে আছেন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক নূর হোসেন সহ আরও 2 জন ভোটার। আমরা তাদের প্রত্যেকের মতামত জানতে চাইব। আমি প্রথমেই একটু জানতে চাইব জনাব আক্কাস আহমদ, আপনার কাছে আজকে যে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি কোনো ধরনের সংঘাত হয়নি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এই নির্বাচনটা আপনি কিভাবে মূল্যায়ন করেন, একই সাথে এর প্রভাবটি জাতীয় নির্বাচনে পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে আমার মতামত নেওয়ার জন্য। আসলে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটি প্রাণের প্রতিষ্ঠান। এটি জাতির প্রতিনিধিত্বকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের 52 ভাষা আন্দোলন, 66 সদফ আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং পরবর্তীতে আমাদের যে 90 গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রেই জাতীয় যে ঘটনা প্রবাহ এবং বা জাতির মুক্তির আন্দোলনে, জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটি ভূমিকা রেখেছে, যেটা আমাদের জন্য গর্বের বিষয়। তো এখন যে বিষয়টা হচ্ছে যে সম্প্রতি যে ইলেকশন, আজকের যে ইলেকশন, সেটা যদি বলতে গেলে আমরা যেটা জানি যে আমাদের যে জাতীয় সমস্যা বা সংকট বলি, সেটা হচ্ছে কি একটি টেকসই গণতান্ত্রিক উত্তরণ, সাস্টেনেবল ডেমোক্রেটিক ট্রানজিশন। সেটা যদি আমি বলি তাহলে এটা শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা যদি উন্নত রাষ্ট্রের দিকে থাকাই, ইভেন আমরা যদি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী ভারতের দিকেও থাকাই, সেখানে কিন্তু কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন, এখানে কিন্তু সহিংসতা, পলিটিক্যাল ভায়োলেন্স যেটা রাজনৈতিক সহিংসতা, সেটা কিন্তু নাই। রাজনৈতিক সহিংসতা এটা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি বড় ধরনের সমস্যা। সেটা আমার মনে হয় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক সামাজিকীকরণ, আমি মনে করি যে এই যে আজকের যে ইলেকশনটা, যে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে যে ইলেকশনটা হলো, এটা নিঃসন্দেহে একটি খুবই ভালো। এবং এটা আসলে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কি গণতন্ত্র চর্চা এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যে একটি সামাজিকীকরণ প্রক্রিয়া, সেই সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্বাচন। আমি সে জায়গায় আসলে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়
চর্চা হচ্ছে সেটি আমাদের জাতীয় নির্বাচনে নিশ্চয়ই প্রভাব পড়বে। আমরা একটু এবার যেতে চাই জনাব নূর হোসেন আপনার কাছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি 26 সালে হবে, সেখানে এই নির্বাচনটি অর্থাৎ ডাকসু নির্বাচনটি কেমন প্রভাব ফেলতে পারে, আর আপনি কেমন প্রত্যাশিত নির্বাচন আশা করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাকে। আসলে 24 জুলাই পরবর্তী সময়ে এই স্বাধীন বাংলাদেশের এটি প্রথম নির্বাচন এবং সেই কারণে ডাকসু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক উত্তরণী ভূমিকা পালন করেছে। সেই জন্য আমি মনে করি এই নির্বাচনের প্রভাব আগামী যে জাতীয় নির্বাচন হবে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এই নির্বাচনে দেখা গেছে জনগণ এবং স্টুডেন্ট প্রত্যেকের প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন হবে যেখানে স্বাধীন নিরপেক্ষভাবে প্রত্যেকে নিজের মতামত দিতে পারবে, কোনো ধরনের ক্ষমতার অপচর্চা থাকবে না এবং দলীয় লেজুরবৃত্তি থাকবে না। এবং জনগণ এই ধরনের নির্বাচন প্রত্যাশা করে যেখানে প্রত্যেকের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তার নিজের মতামত দিতে পারবে, কেউ কোনো ক্ষেত্রে ভোট দানের ক্ষেত্রে গণতান্ত্রিক যে অধিকার, মৌলিক যে অধিকার, সে অধিকারে বাধা বা হস্তক্ষেপ দিবে না। ধন্যবাদ। আমরা আসলে দর্শক শুনছিলাম, আবার দুইজন অধ্যাপকের কথা শুনছিলাম, পাশাপাশি আমাদের ভোটার যারা আছেন তারাও কিন্তু এমন নির্বাচন আশা করছে। আসলে যেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রত্যাশিত এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমাদের দেশে যে রাজনীতির চর্চা, সেখানে মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু কোনো ধরনের সহিংসতা থাকবে না। মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে, তাদের আদর্শের জায়গা থেকে রাজনীতি করবেন, সেই প্রত্যাশা। একই সাথে আগামী নির্বাচনে যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে স্বতঃস্ফূর্তভাবে আজকে ডাকসুর নির্বাচনে যেভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, সেখানে জাতীয় নির্বাচনেও এরকম অংশগ্রহণ করতে পারবে এবং সেই প্রত্যাশা কিন্তু এখানের যারা ভোটার রয়েছেন তারা করছেন। তো আমরা এবার একটু চলে যেতে যাচ্ছি স্টুডিওতে, যেখানে আছেন সহকর্মী। ধন্যবাদ কাজী মাহফুজ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করার জন্য এবং তৃণমূলের ভাবনা তুলে ধরার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী কাজী মাহফুজ একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ তৃণমূলের ভোটারদের সঙ্গে কথা বলেছেন, জানাচ্ছিলেন তাদের ভাবনার কথা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।